আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি লিনা, ঢাকা থেকে বলছি। আশা করব বরাবরের মতো একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি, তবে আজকে কোনো নাস্তা করিনি। নাস্তা করতে একদমই ভালো লাগে না, যেহেতু একা একা মনামিও নাস্তা করে না, মনামির আব্বুও নাস্তা করে না। আমি কিভাবে একা একা নাস্তা করি, ভালো লাগে না। তবে পেটে কিন্তু প্রচুর খিদা, তারপরেও কিন্তু নাস্তা করিনি। যাই হোক, ওখানে কিন্তু আমি আগে চাদরগুলো ভাঁজ করে নিয়েছি, ওগুলো শুকিয়ে গিয়েছে, এখন ওয়ার্ড্রোপে রেখে দিয়েছি। চলে এসেছি সোফাগুলো পরিষ্কার করতে। এত ধুলো বলার বাহিরে, যেহেতু আমার বাসাটা রাস্তার সাথে, অনেক পরিমাণে ধুলো আসে, আর ধুলো যেন আমার বাসা থেকে চলে যেতে। যাই হোক, সোফাগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন আমি ওয়ার্ড্রোবটা পরিষ্কার করছি। অনেক পরিমাণে ধুলো জমেছে, মানে সকালে যদি ঝাড় দিয়ে আবার দেখা যায় দুপুরবেলায় হয়ে যায়, ধুলো দিয়ে ভরে যায়। তো ওয়ার্ড্রোবটা কিন্তু আমার মেয়েই গুছিয়ে থাকে, আবার অপরিষ্কারও করে রাখে। তো সেগুলো আমি একটু পরিষ্কার করে, যে ফ্রিজটাও এখন পরিষ্কার করে নিচ্ছি। যতই পরিষ্কার করি ফ্রিজটা কিন্তু আর নতুনের মতো হচ্ছে না, কারণ জংকার পড়ে গেছে। তো এই ফাঁকে কিন্তু এই যে ঘরটা গুছিয়েছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই যে মৌরিগুলো শুকিয়েছিলাম, তো ওগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি পলি ব্যাগে ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো এখানে কিন্তু এই যে এগুলো ধুয়ে তারপর রেখে দিয়েছি। তো পরবর্তীতে আমি মিক্সিতে রেখে দিব, যখন পানিটা ঝরে যাবে তখন। এখন আমি সবকিছু পরিষ্কার করে নিচ্ছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিব, তাহলে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আমি রান্নার আগেই কিন্তু সবকিছু পরিষ্কার করে নিই। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিউয়ার্সে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি 24 ঘন্টা পরে যে আপনাদেরকে সাবস্ক্রাইব করে আসব। তো সব কিছুর মধ্যে আরেকটা কথা বলে নিই, আমার ভিডিওতে কিন্তু অনেক নয়েজ আসবে। তো যেহেতু রাস্তার পাশে ঘর, সেহেতু নয়েজ আসতেই পারে, আর এগুলো কিন্তু আমি এড়িয়ে চলতে পারবো না। প্রচুর পরিমাণে নয়েজ। তো যখনই কিনা ভয়েস দিই, সেটা রাত্রে 3টার সময়ও যদি ভয়েস দিই, তারপরও কিন্তু এই যে গাড়ির একটা শব্দ আসবেই। যাই হোক, এখন আমি এই যে রান্নায় চলে যাচ্ছি সব কিছু পরিষ্কার করে। তারপরে কিন্তু এখন রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি ভাতটা বসিয়ে দিব। তো চালটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি আর কি ভাতটা বসিয়ে দিব। তো এই ফাঁকে কিছু কথা বলে নিই, যেহেতু আমি থাম্বনেইলে লিখেছি যে আমার সৎ মা এবং সৎ ভাই বোনদের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা, তারা আমার খোঁজ খবর নেয় কিনা, তারা এখনো অনুতপ্ত কিনা। যেহেতু আমার বাবা মারা গিয়েছেন আর আমাকে দেখতে দেওয়া হয়নি, আমার ওই সৎ ভাই কিন্তু আমাকে দেখতে দেয়নি। তো তারপরও তারা অনুতপ্ত কিনা সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফাঁকে আরও ভিডিওর কথাগুলো বলে নিই, যে এখানে কিন্তু এই যে পোয়া মাছ আজকে রান্না করব, মানে ভুনা করব, সেটা একটু ভিজিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে নামিয়ে। আর আজকে কিন্তু ফ্রোজেন করা লাল শাক ভাজি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবে। আমার ভাইরা, মানে সৎ ভাই মা, তারা কিরকম, এখনো কি আমাদের খোঁজ খবর নেয় কিনা। আসল কথা কি, আমি যখন গিয়েছিলাম তখন তো আর আমাকে দেখতে দেওয়া হয়নি। আর যারা পাড়া প্রতিবেশী আছেন তারা কিন্তু খুবই আফসোস করে যে আমাকে দেখতে দেওয়া হয়নি কেন। আর ছেলে মেয়ে তো বাবা মার লাশ দেখতে পারে, তো সেখান থেকে কেন আমাকে দেখতে দেওয়া হলো না, এটা আর কি তারা কিন্তু বলে। তারা কিন্তু আমাকে সান্ত্বনাও দিয়েছে। তো আসল কথা কি, আমার মা এবং ভাই এখন পর্যন্ত তাদের ভিতরে কোনো অনুতপ্ত না। তারা, আমার এই সৎ মা আমাদের উপর যে পরিমাণে অত্যাচার করেছিল, আর আশা করি না যে তারা আমার জন্য কোনো অনুতপ্ত হবে। তারা তো চেয়েছিল যে যাতে আমার বাবার মুখটা যেন আমি না দেখতে পারি, এটা তারা চেয়েছিল। যেমনটা আমি প্রথমবার আমরা ভাই বোন মিলে আমার আব্বাকে দেখতে গিয়েছিলাম, তখন কিন্তু আমার আব্বা আমাদেরকে ভালোভাবে চিনতো না, মানে সে যেহেতু ব্রেন স্ট্রোক করেছে, সেজন্য একবার চিনলে আরেকবার চিনতে পারতো না। তো যখন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব বরিশাল থেকে, তখন আমার মা বলেছিল যে আমার আব্বাকে যেন না বলে আসি। তো ওইটা একটা আমার, কিন্তু আমরা ভাই বোন এখনো কষ্ট পাই যে আমার আব্বাকে আমরা বলে আসিনি। আব্বা কিন্তু প্রচুর কষ্ট পাইছে, অনেক কষ্ট পাইছে, আমাদেরকে খুঁজছে খালি।
মানে আমার বোনকে খুঁজছে, আমার ভাইকে, আমাকে মানে খুঁজতো, একটু পরপরই খুঁজতো, ওরা কোথায়, ওদেরকে দেখি না, এরকম আর কি বলতো খালি। তো সেখান থেকে আমার আব্বাকে না বলে আসা, এটা যেন অনেক বেশি কষ্ট। তো আমার সৎ মা যেহেতু বলেছে, তো সেখানে কিন্তু যদি বলে আসতাম, যদি আমার আব্বার একটা সমস্যা হতো, তাহলে কিন্তু আমরা সারা জীবন দোষী হয়ে থাকতাম। আবার নিজেকে কিন্তু আমরা ক্ষমাও করতে পারতাম না, যে আমরা মনে হয় বলে আসছি, এজন্য আব্বা মনে হয় আরো বেশি অসুস্থ হয়ে গেছে বা কোনো ক্ষতি হয়ে গেছে, এরকম একটা মনে হতো। তো সবাই পাড়া প্রতিবেশী যারা আছেন আমাদের ওইখানে আর কি, বরিশাল, ওখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু পাড়া প্রতিবেশী আছে, তারা কিন্তু অনেক আদর করতো আমাকে। মানে তাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। তো তারা কিন্তু বলছে আসার পরে যে কেন আমরা আব্বাকে বলে আসলাম না, আব্বার কাছে মাপ চাইলাম না। এমনি তো মাপ চাওয়াই হয়েছে, আর বাবা মা তো কখনোই সন্তানের ভুল ত্রুটি মনে রাখে না, তো ওই হিসাবে বলে আসিনি। তো এটা কিন্তু একটা মনের ভিতর কষ্ট, আমার আব্বাও অনেক কষ্ট পাইছে যে আমরা বলে আসিনি। আর তো সে আমাদেরকে দেখতেও পায়নি, তার 2-3 মাস পরেই কিন্তু আব্বা মারা গিয়েছেন। তা সবসময় কিন্তু আমার সৎমা চাইতো আমার আব্বা যেন সবসময় কষ্ট পায়, সে যেন ভাবে আমরা আমার আব্বাকে দেখি না, পছন্দ করি না, এরকম একটা আমার আব্বাকে মনে করাতো। আর সবসময় হিট দিয়ে কথা বলতো যে তোমার ছেলে মেয়ে তো তোমার কোনো খোঁজ খবর নেয় না, এরকম একটা হিট দিত। শেষমেশ কিন্তু আমার আব্বাকে তারা পছন্দই করতো না। আমার আব্বার উপরেও কিন্তু অনেক টর্চার হয়েছে, সেটা তো আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি, কিংবা পাড়া প্রতিবেশীরা বলছে সেখান থেকে বুঝতে পেরেছি, তাদের বিহেভে, তাদের যে আচরণ, সেখান থেকে আমরা বুঝতে পেরেছি। তো আমাদেরকে তো আর আমি তো আর দেখতেই পেলাম না, সেই হিসাবে কিন্তু তারা কোনো অনুতপ্ত না, তাদের মানে মনের ভিতরে কোনো খারাপ লাগা এরকম কোনো কাজই করে না। পরবর্তীতে কিন্তু আমরা যে ঢাকা আসলাম, এই পর্যন্ত কিন্তু আমার সৎ মা, আমার ভাই একটা কল দিল না বা জিজ্ঞেস করলো না যে তুমি কেমন আছো, বা কষ্ট নিও না, দেখতে পাও নাই এই জন্য তুমি কষ্ট নিও, এরকম কোনো মানে ফোন কথা কোনোটাই বললো না। কিন্তু যখন কিনা আমার ভাই আর কি, আমার আপন ভাই তাদেরকে টাকা দিত, তখন কিন্তু আমার ভাইয়াকে ফোন করতো টাকার জন্য, যে মাস শেষ হয়ে গেছে টাকা পাঠাও না কেন। তো সেখান থেকে কিন্তু আমার ভাইয়াকে ঠিকই ফোন করতো। আর যখন কিনা আব্বা মারা গিয়েছে, তখন কিন্তু আমার ভাইয়াকে একটা কল দিল না, কল দিয়ে জিজ্ঞেস করে না বাবা তুমি কেমন আছো, বা ভাইয়া তোমরা কেমন আছো, এই কথাটা কিন্তু জিজ্ঞেস করে না। মানে এতটাই তারা টাকা লোভী ছিল, আর এতটাই তারা মানে মানে সৎ ভাই বোন যে তারা, ওইটাই পরিচয় দিছে। সৎ আমরা আপন মনে করলো, তারা কিন্তু সৎই মনে করছে আমাদেরকে কখনো আপন ভাবেনি। এটা আমার আব্বাও বুঝে গিয়েছে যে তারা কখনো আমাদেরকে আপন ভাবে নাই, এটা আমার আব্বাও বুঝছে। আর আমার আব্বা কিন্তু অনেক মানে কষ্ট পাইছে, ওদের প্রতি কিন্তু আমার আব্বারও খুব রাগ ছিল, অভিমান ছিল প্রচুর। আর এখানে কিন্তু এই যে দেখেন আমি ফ্রোজেন করা লাল শাক আর কি ভাজি করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো পানিটা যখন শুকিয়ে গেছে, তখন কিন্তু এই যে এরকম অবস্থা আসবে। খেতে কিন্তু একদম যে অরিজিনাল যে শাকটা ভাজি করেন ওটার মতোই লাগবে খেতে, আপনারা করে দেখতে পারেন। তো তাদের ভিতরে কোনো রকম খারাপ লাগেনি, আর আমার আব্বা কিন্তু বুঝতো। শেষমেশ কিন্তু আমার আব্বাও তাদের প্রতি অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। মানে আমার আব্বার প্রতি এতটাই অত্যাচার হইতো যে আমার আব্বাকে খাবার দেওয়ার সময় মাছটা বেছে যে দিবে সেটাও দিত না। আমার আব্বা মাছ বেছে একা একা খেত। তো কাঁটা যুক্ত মাছ হলে তো অনেক কষ্ট করে খেতে হতো। আর বিশেষ করে পাঙ্গাস মাছটা আব্বাকে দেওয়া হতো। আব্বা কিন্তু পাঙ্গাস মাছ একদমই পছন্দ করতো না, কিন্তু অসুস্থ অবস্থায় তো পাঙ্গাস মাছটাই বেশি দেয়, এটা আমিও জানি। তো ওই পাঙ্গাস মাছটাই কিন্তু আমার আব্বাকে বেশি দেওয়া হয়েছিল। তো সেটাও কিন্তু কাঁটা থাকে। আমরা যখন ছিলাম আব্বার পাশে, তখন তো আব্বাকে খুব আদর করেছি, যত্ন করেছি, খুব কষ্টও পেয়েছি। মনে হয়েছিল যে নিয়ে আসি এরকম অবস্থা। যেহেতু আব্বা বলেছিল যে মেয়েদের কাছে সে থাকবে না, কারণ মেয়েরা সেবা যত্ন করতে পারে না, সে লজ্জা পেত। তার স্ত্রী যেহেতু আছে, তা সে ক্ষেত্রে তো আমাদের কাছে থাকবে না, তার প্রচুর লজ্জা যে না আমি তোমাদের কাছে থাকতে পারবো না। তা আমার আব্বা অনেক কষ্ট করে মারা গিয়েছে, অনেক কষ্ট পেয়েছে, অযত্নে থেকেছে। তারপর আমার আব্বাও মনে মনে তাদেরকে আসলে কখনো ভালো জানে নাই, আর ভালো থাকবে কিনা জানি না। আমার সৎমা তেমন কিন্তু ভালো নেই এখন বর্তমানে, তার ছেলেরা একদমই ভালো রাখে না তাকে। তো কর্মের ফল কিন্তু এক সময় না এক সময় পাওয়া যায়, আমরা এটা বিশ্বাস করি, কর্মের ফল অবশ্যই পাবে সে, আর পাওয়া যায়। তারপরও বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে শুনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।